কি বলেছিলেন তাপসী একবার চলুন আমরা দেখে নিই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, কি বলছেন তিনি? রিসেট বাটনে পুশ করা হয়েছে, রিসেট বাটনে পুশ করা হয়েছে, এটা তাপসীর পোস্ট। অতীত মুছে গিয়েছে। কোন অতীত? ৭১-এর মুক্তিযুদ্ধের অতীত, ভাষাকে বাঁচিয়ে রাখার যে লড়াই সেই অতীত, এবং সেটাকে যে মুছে ফেলা হয়েছে বা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে তাতে কোনো একটুও পিছপা কেউ হননি, সেই ছবি আমরা দেখেছি। তিনি প্রশ্ন করছেন বা তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, এতই সহজ অতীতকে মুছে ফেলা? আর কি বলছেন? কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে আপনার, কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে আপনার। অর্থাৎ এখানে মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথা বলছেন যে আপনার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে, আপনার শেষের শুরু হয়ে গিয়েছে। আর কেন এই কথা বলেছেন তিনি? এত সাহস কি করে হয়? যেমন বলা, যখনই বলার ঠিক তার পাল্টা প্রতিক্রিয়াও পেয়ে গিয়েছেন তিনি। তিনি কিন্তু সংখ্যালঘু নন, তিনি সেখানকার সংখ্যাগুরু, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এটা আশা করা যায়। আর তাই জন্যই তাকে হয়তো এরকম কোপের মধ্যে পড়তে হলো অনির্বাণ। আসলে এতটা সমস্যার মধ্যে কেন পড়তে হচ্ছে ইউনূসকে? কেন লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট ছিলেন যিনি, যার কথা বলছিল সৃজিতা এই মুহূর্তে, আমার সহকর্মী তাপসী তাবাসসুম উর্মি, কেন তিনি এই কথাগুলো বললেন? তার কারণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতাটা অর্জন হয়েছিল, যে স্বাধীন বাংলাদেশ আধুনিক রাষ্ট্র তৈরি হয়েছিল, তা কোনো ধর্মের ভিত্তিতে তৈরি হয়। রাষ্ট্রটা তৈরি হয়েছিল ভাষার দাবিতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, যেরকম পরিমাণে, যে সংখ্যায়, যে অনুপাতেই থাকুন না কেন বাংলাদেশে, সবাই ঠিক করেছিলেন বাংলা ভাষায় কথা বলবেন, পাকিস্তানের চাপিয়ে দেওয়া, খান সেনার চাপিয়ে দেওয়া উর্দুতে কথা বলবেন না। আর ইউনূস ফিরে এসে, মানে মার্কিন জামাতি জোট সরকারের পুতুল ইউনূস ফিরে এসে বাংলাদেশে উর্দু চাপাচ্ছে, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জোটে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে প্রায় পাকিস্তানের সঙ্গে মিলিয়ে ফেলার ব্যবস্থা তৈরি করে ফেলেছে। তার প্রথম ধাপ ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে যারা সব থেকে বেশি, অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু আনুপাতিক হারে, সেই হিন্দুদের দুর্গাপুজোয় আক্রমণ। এইভাবে একের পর এক মিছিল চলেছে বাংলাদেশে। কয়েকদিন আগে দুর্গাপুজো অমুক পাঠে হতে দিচ্ছি না, দেব না, তমুক পাঠে হতে দিচ্ছি না, দেব না, নানা ছুতোয় একেবারে ইতিহাসের বিচারে, সভ্যতার বিচারে সব থেকে ঘৃণ্য জীবগুলো, যেগুলোকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে এই মার্কিন জামাতি জোট সরকারের পুতুল ইউনূস এবং তার সঙ্গপাঙ্গরা, তারা রাস্তায় বেরিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তিটা নিয়ে টানাটানি শুরু করে। আজ হিন্দুদের উপর, কাল বৌদ্ধদের উপর আক্রমণ। হিন্দুরা কিভাবে জোট বেঁধেছে আপনাদের দেখিয়েছি, সে ছবি শনিবার। হিন্দুদের সেই জোট বাঁধার সব থেকে বড় ভয়ঙ্কর ফলটা টের পেয়েছেন মোহাম্মদ ইউনূস রামকৃষ্ণ মিশনের প্রতিবাদের মধ্যে। কি করেছিলেন রামকৃষ্ণ মিশনের সাধুরা? ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন ঠিক করে লাগাতার দেশ জুড়ে হিন্দুদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর হিংসার জন্য তারা এবারে দুর্গাপুজোয় কুমারী পুজো করবেন না। পৃথিবীতে যত ছোট আশ্রম, যত ছোট জায়গাতেই রামকৃষ্ণ মিশন পরিচালনা করুক না কেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সেই কেন্দ্রে, সেই শাখা কেন্দ্রে যদি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, তবে তাতে কুমারী পুজো হবে, এটাই নিয়ম। সে নিয়মের ব্যতিক্রম ঘোষণা করেছিলেন স্বামী পূর্ণাত্মানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের ঢাকা কেন্দ্রের অধ্যক্ষ ও সম্পাদক। আর সেটা প্রচারিত হতেই বিশ্বজুড়ে সাড়া পড়ে যায়। তার কারণ, ইউনূস, তার মাথা জামাতিরা, তার মাথায় বসে থাকা মার্কিনী প্রভুরা খুব ভালো করে জানে যে রামকৃষ্ণ মিশনকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে তারা পারবে না, বরং গোটা বিশ্বে মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটা, সাম্প্রদায়িক চেহারাটা ধরা পড়ে যাবে। কে এই স্বামী পূর্ণাত্মানন্দ? আরেকবার তার পরিচয়টা আপনাদের স্মরণ করিয়ে দিই। 1998 সালে ভারত পোখরানে পরমাণু বিস্ফোরণ পরীক্ষা নিরীক্ষা চালায়। সে সময় এই আমেরিকায় ভারতকে যখন একঘরে করার চেষ্টা করেছিল, ভারতের উপরে স্যাংশন, নিষেধাজ্ঞা চাপিয়ে, স্বামী পূর্ণাত্মানন্দ তখন উদ্বোধন পত্রিকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান মুখপত্রের সম্পাদক ছিল। খোলাখুলি ভারতের পরমাণু শক্তিধর হওয়ার পক্ষে এবং তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালানোর পক্ষে নিজের মত লিখেছিল, একেবারে খোলাখুলি। সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল রামকৃষ্ণ মিশনের সেই স্ট্যান্ড বা সেই অবস্থান। তার কারণ, তারা প্রত্যক্ষ রাজনীতিতে সরাসরি কখনো কোনোদিন থাকেননি, কিন্তু রাষ্ট্রীয় হিতে, রাষ্ট্রের স্বার্থে সেদিন অবস্থান নিয়েছিলেন পূর্ণাত্মানন্দ। তাই তার এই সিদ্ধান্ত টলিয়ে দিয়েছে শেষমেশ ইউনূস সরকারকে। অবশেষে মার্কিন
জামাতি জোট সরকারের পুতুল সেনাবাহিনীর উপপ্রধানকে ঢাকা রামকৃষ্ণ মিশনে পাঠাতে বাধ্য হয়েছে। পাঠানোর পর রামকৃষ্ণ মঠ ও মিশনকে তারা কার্যত হাতে পায়ে ধরে আশ্বাস দিয়েছে, দয়া করে কুমারী পুজোটা করুন, আমাদের ভাবমূর্তি বাঁচান, আপনাদের সব রকম সহযোগিতা আমরা করব। তারপর সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ মঠ ও মিশন নতুন করে বিবৃতি দিয়েছে। তাদের সঙ্গে এই মত বিনিময়ের পরিপ্রেক্ষিতে এবারও কুমারী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। কিন্তু এত দূর পর্যন্ত ইউনিট সরকারকে ঠেলে দিতে পেরেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিবাদ। এর পাশাপাশি বৌদ্ধরা তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অবস্থান পরিবর্তন করেননি, তাই তো সৃজিতা? একেবারেই তাই, তারা তাদের অবস্থান পরিবর্তন করেননি। কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাগুলো আসবে কেন, এই জায়গাগুলো তৈরি হবে কেন? এখানে একটা বিষয় রয়েছে, যখন সংখ্যালঘুরা একত্রিত হচ্ছেন, প্রতিবাদ করছেন নিজেদের মতো করে, যে ছবি বাংলাদেশ বাস্তবিক রূপেই আগে কখনো দেখেনি, এক সত্যি অভূতপূর্ব ছবি দেখতে পাচ্ছে বাংলাদেশ, আমরাও দেখছি, তখন বাংলাদেশের সেনার মেজর জেনারেল তিনি একটা নির্লজ্জ বলিয়ার চেষ্টা করছেন এই সমস্ত ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য। তিনি কি বলছেন আগে শুনুন, তারপর আসছি। সমাজে শুনতে পাই যে সংখ্যালঘুদের উপর প্রায় অত্যাচার হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছেন। আমি বলতে পারি বাংলাদেশের মতো এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পান কিনা আমার সন্দেহ আছে, যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয়। এটা একটা উদাহরণ। মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুরা আরাধনা করতে চাইলে আরাধনা স্থলে সেখানে নিরাপত্তা দিতে হয় আলাদা করে? আগে সেটা জানান, তারপর এরকম ধরনের কথা দ্বিতীয়বার বলবেন। এখানেই শেষ নয়, বারবার আমরা শুরু থেকেই বলছিলাম যে কোনো কোটা সংস্কার বিরোধী আন্দোলন এটা নয়, এটা ছিল না, হয়তো প্রাথমিকভাবে এখান থেকে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখানে অনেক বিরোধী জামাতি বৈদেশিক শক্তি রয়েছে। কেন? আজ তার প্রমাণ মিলছে। বিএনপির সেক্রেটারি জেনারেল কি বলেছেন শুনুন একবার। সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং তারা অপপ্রচার চালাচ্ছে। একটা যে হিন্দু কমিউনিটির উপর এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন করছে। এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের, যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। যে দেশের সেনা বৌদ্ধ মন্দিরে বৌদ্ধদের উপরে সরাসরি আক্রমণ চালায়, সে দেশের সেনার জেনারেল এমন নির্জলা মিথ্যা বলছে, ও এক কমিক রিলিফ বটে। তবে সৃজিতা, শেষমেশ ওই সেনা প্রধানকে তার উপপ্রধানকে পাঠাতে হয়েছে ঢাকা রামকৃষ্ণ মিশনে। এখানেই প্রমাণ, তাদেরকে বারবার অনুরোধ করতে হচ্ছে বৌদ্ধদের, এখানেই প্রমাণ আসলে বাংলাদেশ কেমন আছে। সৃজিতা, একেবারেই তাই। এবং বিএনপির এক নেতার কথা শুনে আরো অবাক হতে হয়। বুঝতেই পারলাম না যে কেন কোন একজন দেশের নাগরিক তার জন্মভূমিতে দাঁড়িয়ে নিজের দেশের মানুষকেই উস্কে দেবে নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়ে, এর কারণও বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, বোঝার চেষ্টা করব। আসলে সৃজিতা, রিসেট বাটনটা সত্যি পুশ হয়ে গেছে। ইউনিটস যে রিসেট করেছিলেন তার পাল্টা রিসেট, মানে বাংলাদেশ নিজের জায়গায় ফিরতে চাইছে। ইউনিটসের শেষের শুরু হয়ে গিয়েছে। আর এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি।